হরতাল অবরোধের কারণে বিনিয়োগ কমায় বাণিজ্যিক ব্যাংকে বাড়ছে অলস অর্থের পরিমাণ। কম সুদে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ঋণ বাড়ানোর তাগিদ অর্থনীতিবিদদের। আইন থাকলেও সাধারণ স্কুলে ভর্তি হতে পারছে না অটিস্টিক শিশুরা। ব্যাহত হচ্ছে তাদের জীবনযাপন। বেকারত্ব ঘোচাতে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি। বিএনপি জামায়াতের সহিংসতায় ৮৫ দিনে ১৩০ জন নিহত। বিশ্বব্যাপী চলা জঙ্গিবাদ অনুসরণ করে চলছেন বেগম জিয়া, সংসদে প্রধানমন্ত্রী। সাইদ খোকন, মির্জা আব্বাস, আনিসুল হক, নাসির মঞ্জুরের মনোনয়ন বৈধ ঘোষণা। বাদ পড়লেন মিন্টু পিন্টু। বিএনপির সেনা মোতায়েনের দাবি বিবেচনার আশ্বাস সিএসির। এবং অইউরোপীয় অভিবাসীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা বন্ধের সিদ্ধান্ত যুক্তরাজ্য সরকারের। গুনতে হবে বাড়তি ফি। অভিবাসী বাংলাদেশিদের নেতিবাচক প্রতিক্রিয়া। সময় সংবাদের সঙ্গে আছি আমি শেখ জায়েদ। দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বিনিয়োগ কমায় বাণিজ্যিক ব্যাংকগুলোতে বাড়ছে অলস অর্থের পরিমাণ। গত ২ মাসেই বিভিন্ন ব্যাংকে জমেছে ৭৬,০০০ কোটি টাকারও বেশি। এ অবস্থায় সরকারি বন্ডে বাণিজ্যিক ব্যাংকগুলো বিনিয়োগ করলেও অর্থনীতিবিদদের পরামর্শ, সুদের হার কমিয়ে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ব্যাংক ঋণ বাড়ানো জরুরি। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। ৩ মাসের টানা হরতাল অবরোধের মতো কর্মসূচির কারণে চলমান ব্যবসা বাণিজ্য অনেকটাই স্থবির হয়ে পড়ায় নতুন করে বিনিয়োগে আসছেন না উদ্যোক্তারা। এই সময় বাণিজ্যিক ব্যাংকগুলোতে কমছে ঋণ বিতরণের হার। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে বাণিজ্যিক ব্যাংকগুলোতে অলস অর্থ রয়েছে ১,৮৩,০০০ কোটি টাকারও বেশি। গেল বছর ডিসেম্বর পর্যন্ত যা ছিল ১,০৭,০০০ কোটি টাকা, অর্থাৎ মাত্র ২ মাসে অলস অর্থের পাহাড়ে যোগ হয়েছে অতিরিক্ত ৭৬,০০০ কোটি টাকা। বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে নতুন বিনিয়োগ কম হওয়ায় ব্যাংকগুলোতে অলস অর্থের পরিমাণ বাড়ছে বলে জানিয়েছে বাণিজ্যিক ব্যাংকগুলো। এই অবস্থায় সরকারি বিভিন্ন বন্ডে বিনিয়োগ করছে বাণিজ্যিক ব্যাংক। নতুন কোনো এন্টারপ্রেনার আসছে না, মূলধনী আমদানি, যন্ত্রপাতি আমদানি একটু কমেছে এই মুহূর্তে, সুতরাং এই কারণে ব্যাংকের অলস অর্থের পরিমাণ একটু বেড়েছে। এটা আমার মনে হচ্ছে সাময়িক, যখন আবার পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে তখন এটা আবার স্বাভাবিক অবস্থায় আমরা ফিরে যাব বলে আমরা মনে করি। ব্যাংক তো আসলে টাকা নিয়ে নিজের রাখে না, এটা যদি আমি এখানে লেন্ডিং না করতে পারি, সরকারি যেটা বন্ড আছে বা বিল আছে, বন্ড বিল এখানে ইনভেস্ট করে। ঋণ প্রদানের ক্ষেত্রে ব্যাংকগুলোর অতি সতর্কতার কারণে ঋণ কার্যক্রম কমছে বলে মত অর্থনীতিবিদদের। এই অবস্থায় ব্যাংকগুলোকে সুদের হার কমিয়ে ঋণ বিতরণে নতুন খাত খুঁজে বের করার পরামর্শ তাদের। হলমার্ক পরবর্তী সময় যেটা, সেখানে শুধু যে সরকারি ব্যাংক না, বেসরকারি ব্যাংক সবাই অনেক বেশি সতর্ক হয়ে গেছে। উদ্যোক্তা শ্রেণী গঠনে ব্যাংক, অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানগুলো বিরাট ভূমিকা করতে পারে। কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে নতুন নতুন তহবিল করা যেতে পারে, কিন্তু মনে রাখতে হবে যে কোনো প্রক্রিয়ায় যেন খেলাপি হয় না। ব্যাংকারদেরকে এখন কিন্তু আরেকটু উন্নয়নের দিকে এবং আরেকটু প্রোঅ্যাক্টিভ রোল নিতে হবে, না হলে কিন্তু এই অলস টাকা ব্যবহার করা যাবে না। বাণিজ্যিক ব্যাংকগুলোতে ফেব্রুয়ারি পর্যন্ত মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৭,০৮,০০০ কোটি টাকা। এই সময়ের মধ্যে ব্যাংকগুলো তাদের আমানতের বিপরীতে ঋণ দিয়েছে ৫,২৪,০০০ কোটি টাকা। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এবার বিশ্ব অটিজম সচেতনতা দিবস নিয়ে সময়ের বিশেষ প্রতিবেদন। সামাজিক অবহেলার শিকার বাংলাদেশের অটিস্টিক শিশুরা। পরিবার, সমাজ ও রাষ্ট্রের সর্বত্র একই অবস্থা। শিশুটি যে অটিস্টিক সেটাই চিহ্নিত হয় না অধিকাংশ সময়। আইন থাকলেও সাধারণ স্কুলগুলোতে ভর্তি হতে পারছে না এই শিশুরা। ফলে স্বাভাবিক জীবনযাপনের সব পথই ব্যাহত হচ্ছে তাদের। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক পরিচর্যা, সমাজের সহানুভূতি ও সরকারের পৃষ্ঠপোষকতা জনসম্পদে পরিণত করতে পারে অটিস্টিক শিশুদের। তরিকুল ইসলাম সৌরভের রিপোর্ট। এদের কেউ সুন্দর করে গায়, কেউ বা আবার সুন্দর করে আঁকে। তবে সবার ক্ষেত্রে এই প্রতিভার বিকাশের সুযোগ যে ঘটে তা কিন্তু নয়। দেশে অটিস্টিক শিশুদের জন্য সরকারি বেসরকারি বেশ কিছু প্রতিষ্ঠান থাকলেও নেই কোনো সামাজিক সচেতনতা। ফলে অটিস্টিক শিশুদের পাশাপাশি বিভিন্নভাবে নিগৃহীত হয় তাদের পরিবারগুলো। ঈশ্বর হয়তো বুঝেছেন যে এই ফ্যামিলিতে বা এনাদের কাছেই একটা এরকম বাচ্চা দেয়া যায়। আমি চেয়েছি যে নর্মাল বাচ্চাদের সঙ্গে থেকেও একটু কিছু শিখুক, কিন্তু ও কথা বলে না, কিন্তু স্কুলে ওরা নিতে চায়নি।
বিশ্বে প্রায় 7 কোটি অটিস্টিক শিশু রয়েছে এবং প্রতিনিয়ত এই সংখ্যা যখন কেবল বেড়েই চলছে তখন বাংলাদেশে এ নিয়ে নেই কোনো সুনির্দিষ্ট তথ্য। তবে বিশেষজ্ঞদের ধারণা বাংলাদেশে কমপক্ষে 6 লক্ষ অটিস্টিক শিশু রয়েছে, যাদের অধিকাংশদের ক্ষেত্রেই নির্ণয় করা সম্ভব হচ্ছে না যে তারা অটিস্টিক। বাংলাদেশে 5 থেকে 6 লাখ মানুষ কিন্তু অটিজমে আক্রান্ত মেবি, এবং তার থেকে বেশিও হতে পারে। আমরা কতটুকু তাদের শনাক্তকরণ পদ্ধতির মাধ্যমে আনতে পেরেছি, সেবায় আনতে পেরেছি, এটা কিন্তু আসলে বলা খুব কষ্টসাধ্য। অটিজম ম্যানেজমেন্টটা কিছুটা অতি বাণিজ্যকরণ হচ্ছে বিশেষ করে ঢাকা শহরে। এই অটিজম ম্যানেজমেন্টটা যদি প্যারেন্টসদেরকে ইনভলভ করা হয় এবং আরো টিচার্স ট্রেনিং এর ব্যবস্থা করা হয়, তাহলে আরো প্রফেশনাল তৈরি হবে। সরকার 2013 সালে 2টি আইন পাশ করলেও বিষয়টি নিয়ে প্রচারণা না থাকায় অভিভাবকদের অধিকাংশদের কাছেই অজানা থেকে যাচ্ছে অটিস্টিক শিশুদের অধিকারের বিষয়টি। নিউরো ডেভেলপমেন্টাল ট্রাস্ট আইন পাশ হওয়ার, এটা 2013-তে পাশ হয়েছে, এবং এটা পাশ হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারে যারা আক্রান্ত তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তাদের কথাগুলো বলতে পারে না। এদের জন্য প্রয়োজন পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সম্মিলিত প্রয়াস। আক্ষেপ কিংবা অবহেলা নয়, প্রয়োজন সহযোগিতা। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গ। যাচাই বাছাইয়ের প্রথম দিনে গতকাল ঢাকার 2 সিটি নির্বাচনে মেয়র পদে 47 প্রার্থীর মধ্যে 42 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ঢাকা উত্তরে 2 জন এবং দক্ষিণে 1 জন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তারা। এর মধ্যে উত্তরে বিএনপি নেতা আব্দুল আওয়াল মিন্টু এবং দক্ষিণে বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টুর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। তবে রিটার্নিং কর্মকর্তারা জানান, বাতিল হওয়া প্রার্থীরা 3 দিনের মধ্যে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন। মৌসুম ইসলামকে সঙ্গে নিয়ে রামিম হাসানের রিপোর্ট। ডিসিসি উত্তরের মেয়র পদের জন্য মনোনয়নপত্র দাখিল করেছিলেন 21 জন প্রার্থী। এদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত আনিসুল হক, জাতীয় পার্টি সমর্থিত বাহাউদ্দিন আহমেদ বাবুল, সারা বেগম কবরী সহ 19 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তা। তবে আলোচিত প্রার্থীদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আওয়াল মিন্টুর মনোনয়নপত্র বাতিল হয়েছে। রিটার্নিং কর্মকর্তা জানান, আইন অনুযায়ী প্রার্থী, প্রস্তাবক ও সমর্থক সবাইকে নির্ধারিত এলাকার ভোটার হতে হয়, কিন্তু মিন্টুর সমর্থক আব্দুর রাজ্জাক উত্তর সিটি কর্পোরেশনের ভোটার নন। জনাব আব্দুল আওয়াল মিন্টু, ওনার যিনি সমর্থনকারী, তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার ভোটার নহে বিধায় তিনি সমর্থন করার অযোগ্য, এই কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আমাদের আইনজীবীর সাথে কথা বলে তারপরে এটা জানাতে পারি, তাছাড়া এই ইস্যুটা নিয়ে কোনো কথা বলা যাবে না এই মুহূর্তে। আপনারা কি জানতেন না যে এই যে প্রস্তাবকারী বা সমর্থনকারী একই সিটি কর্পোরেশন এলাকায় হতে হবে? ওইটা তো নিশ্চয়ই জানতাম, তবে আমাদের আইনজীবীর সাথে কথা বলে তারপরে একটা স্টেটমেন্ট দিতে পারবো। তার আগে আমি এই বিষয় নিয়ে আর কোনো কথা বলা যাবে না। তবে আব্দুল আওয়াল মিন্টুর ছেলে তাবিথ আওয়ালের মনোনয়নপত্র বৈধ হিসেবে বিবেচিত হয়েছে। আর দক্ষিণের 26 জন সম্ভাব্য প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত সাইদ খোকন, বিএনপি নেতা আব্দুল সালাম, মির্জা আব্বাস সহ 23 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। তবে বিএনপির আরেক নেতা নাসির উদ্দিন পিন্টু পিলখানা হত্যাকাণ্ডে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হয়, তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। আমরা বিভিন্ন দপ্তর থেকে, আমরা প্রতিষ্ঠান থেকে যেই ইনফরমেশনগুলি আমরা পেয়েছি, ঋণ খেলাপি ইনফরমেশন বা যদি আইনগত বিষয়ে তথ্যাবলী এবং সিটি কর্পোরেশনের সব কিছুই কিন্তু আমরা পরীক্ষা করে উপস্থাপন করা হয়েছে। এবং মনোনয়নপত্র বাছাইয়ের সময় আমরা যাদেরকে আমরা যোগ্য হিসাবে বিবেচিত করেছি, বৈধ করেছি, এবং কারো কারো আবেদন আমাদের বাতিল করা হয়েছে। একই দিনে মেয়র প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত আসনের সম্ভাব্য প্রার্থীদের মনোনয়ন যাচাই শুরু হয়। বৃহস্পতিবারও চলবে এ কার্যক্রম। আর বৈধ প্রার্থীরা চাইলে আগামী 9 এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। 10 এপ্রিল দেওয়া হবে প্রতীক বরাদ্দ। রামিম হাসান, সময় সংবাদ, ঢাকা। আজ দ্বিতীয় দিনের মতো চলছে সিটি কর্পোরেশন নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই। এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ের উত্তর সিটি কর্পোরেশন রিটার্নিং অফিসারের কার্যালয়ে আছেন রিপোর্টার রামিম হাসান। গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে স্থাপিত দক্ষিণ সিটি কর্পোরেশনের রিটার্নিং অফিসারের কার্যালয়ে আছেন রিপোর্টার সজল দাস। এছাড়া চট্টগ্রামের মুসলিম হলে আছেন আমাদের রিপোর্টার কমল দে। মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্রের তথ্য জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি রামিমের কাছে। রামিম, আপনি যেমনটি জানেন যে গতকালকেই এই যাচাই বাছাই, যে মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু হয়েছে, এবং আমি এই মুহূর্তে উত্তরে দাঁড়িয়ে আছি। এখানে
যে ওয়ার্ড কমিশনাররা তাদেরকে এখানে ডাকা হয়েছে এবং আজকে দ্বিতীয় দিনের মতো যাচাই বাছাইয়ের কাজ চলছে। এবং গতকালকে আমরা দেখেছিলাম যে প্রথমে শুরুতে এই সময়টিতে মেয়র প্রার্থী যারা ছিলেন তাদের যাচাই বাছাইয়ের কাজ চলেছে এবং সেখানে 21 জন মেয়র প্রার্থীদের মধ্যে থেকে শুধুমাত্র 2 জন ছাড়া বাকিরা কিন্তু বৈধ হিসেবে বিবেচিত হয়েছেন। এবং রিটার্নিং কর্মকর্তার সঙ্গে আমরা কথা বলেছিলাম এবং তিনি যে বিষয়টি জানিয়েছিলেন 2 জন মেয়র প্রার্থীর মধ্যে একজনের যিনি প্রস্তাব সমর্থক ছিলেন তার এই সিটি কর্পোরেশনের মধ্যে তিনি ভোটার না হয় তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়। পাশাপাশি আরেকজন যিনি ছিলেন নাইম হাসান তার মনোনয়নপত্রটি বাতিল হয়েছিল ঋণ খেলাপের কারণে। এবং আজকেও কিন্তু আমরা যে ওয়ার্ড কমিশনারদেরকে এখানে আসতে ওয়ার্ড কমিশনার যারা মনোনয়নপত্র দাখিল করেছেন ওয়ার্ড কমিশনার পদের জন্য তাদের ক্ষেত্রে কিন্তু দেখছি যে বেশ কিছু এখন পর্যন্ত যেগুলো বাতিল হয়েছে তার মধ্যে বেশিরভাগই ফর্ম পূরণের ক্ষেত্রে যেই ভুল ভ্রান্তিগুলো হয়েছে সেগুলোর কারণেই কিন্তু বাতিল হয়েছে। পাশাপাশি ঋণ খেলাপের কারণেও 2-1 বাতিল হতে দেখা গেছে। আর পুলিশ কেস থাকার কারণে এবং ওয়ারেন্ট থাকার কারণে কিন্তু আমরা দেখেছি একজনের ইতিমধ্যে বাতিল হয়েছে। আজকে সকাল 9:30টার সময় এটা শুরু হয়েছে এবং চলবে বিকেল 5টা পর্যন্ত। এই সময়ের মধ্যে যারা বৈধ প্রার্থী থাকবেন তাদেরকে জানিয়ে দেওয়া হবে। কিন্তু যারা আজকে এই জায়গাটিতে যাদের মনোনয়নপত্র বাতিল করা হবে তারা চাইলে পরে আপিল করতে পারবেন এবং আগামী 3 দিনের মধ্যে সেই আপিলটি করতে হবে ঢাকা যে বিভাগীয় কমিশনার রয়েছেন তার কার্যালয়ে। এবং সেখান থেকে শেষ পর্যন্ত যেই বৈধ প্রার্থীর যে তালিকা সেটি আগামী 9 তারিখ অর্থাৎ 9 এপ্রিল জানানো হবে। এবং 9 এপ্রিলের মধ্যে যারা বৈধ প্রার্থী যারা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে চান তাদেরকে ওই সময়ের মধ্যে করতে হবে। আর আগামী 10 তারিখ প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং প্রতীক বরাদ্দের পরে আপনারা যেমনটি জানেন যে প্রতীক নিয়ে প্রার্থীরা তাদের প্রচারণা চালাতে পারবেন। আর এর আগে থেকেই আমরা যেটি নির্বাচন কমিশনের কাছ থেকে জেনে আসছি যে আগামী 7 এপ্রিল থেকে কিন্তু প্রার্থী যারা তারা তাদের প্রচারণা চালাতে পারবেন। অর্থাৎ 10 তারিখে প্রতীক বরাদ্দের 3 দিন আগে থেকে তারা প্রতীক ছাড়াই সেই যে তাদের যে প্রচারণা সেটি চালাতে পারবেন। আমরা রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আরেকটি বিষয় যেটি আমরা বারবার জিজ্ঞেস করছিলাম যে এখনো পর্যন্ত অভিযোগের বিষয়গুলো কি পরিমাণে আসছে। সেক্ষেত্রে কিন্তু রিটার্নিং কর্মকর্তারা বলছেন যে এখনো পর্যন্ত আচরণবিধি লঙ্ঘনের খুব বড় কোনো অভিযোগ খুব বেশি পাওয়া যাচ্ছে না। মোটামুটি যেহেতু তাদের ব্যস্ততা এখনো পর্যন্ত এই মনোনয়নপত্র নিয়ে, পাশাপাশি যেই ভ্রাম্যমাণ যেই আদালতগুলো রয়েছে তারা তাদের কাজ করে যাচ্ছেন। সব মিলে এই জায়গাটিতে যেটি দাঁড়িয়ে আছি আমি, এই কার্যক্রম আজকে চলবে বিকেল 5টা পর্যন্ত এবং আজকে কিন্তু মনোনয়নপত্র যে যাচাই বাছাই সেটির কাজ শেষ হবে। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় রয়েছে সজল দাস, আমরা সেখানকার তথ্য জানতে চলে যাচ্ছি তার কাছে। রামিম, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে রিটার্নিং অফিসারের কার্যালয় রয়েছে অর্থাৎ মহানগর নাট্যমঞ্চে, সেখানে কিছুক্ষণ আগে থেকে এখানে আজকে দ্বিতীয় দিনের মতো যে কাউন্সিলরদের মনোনয়নপত্র বাছাইয়ের যে কাজটি সেটা শুরু হয়েছে। যদিও গতকালকে মেয়র প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের যে কার্যক্রম সেটি ইতিমধ্যে শেষ করা হয়েছে এবং গতকালকে মনোনয়নপত্র বাছাই করা হয়েছে 1 থেকে 12 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর প্রার্থীরা রয়েছেন তাদেরও মনোনয়নপত্র বাছাই করা হয়েছে। মূলত আজকে চলছে 13 থেকে 57 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর প্রার্থীরা রয়েছেন তাদের মনোনয়নপত্র বাছাইয়ের কাজ। এই মুহূর্তে যিনি রিটার্নিং অফিসার রয়েছেন তিনি তার আসনে বসে একের পর এক মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের যে ফলাফল রয়েছে সেগুলো প্রকাশ করছেন। এবং আমি এখানে আসার পরে বেশ কজন কাউন্সিলরকে ঋণ খেলাপি হিসাবে কিংবা তাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকার কারণে তাদেরকে তাদের যে মনোনয়নপত্র রয়েছে সেটি অবৈধ বলে ঘোষণা করা হয়েছে, আবার অনেকেরই মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে। তো আরেকটি বিষয় যে আজকে দ্বিতীয় দিন চলছে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের এবং আজকে শেষ দিন এবং এরপরে যাদের মনোনয়নপত্র আজকে অবৈধ বলে ঘোষণা করা হবে আগামী 3 দিনের মধ্যে তাদের মনোনয়নপত্র কেন অবৈধ বলে ঘোষণা করা হলো কিংবা তাদের মনোনয়নপত্র এই বিষয়ে তারা আবেদন করতে পারবেন নির্বাচন কমিশনের বরাবর। এছাড়া আগামী 9 তারিখে তাদের মনোনয়নপত্র যে প্রত্যাহারের আরও একটি সুযোগ রাখা রয়েছে। এছাড়া 10 তারিখে মূলত তাদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে, অর্থাৎ 10 তারিখে প্রতীক বরাদ্দ দেওয়ার পর থেকেই মূলত নির্বাচনের যে মূল কার্যক্রম সেটা শুরু হয়ে যাবে, নির্বাচনী ডামাডোল বাজবে। আরেকটি বিষয় যে সকালে আমি যখন এখানে আসি তারপর থেকে দেখেছি মেয়র প্রার্থীরা এসে, যারা কাউন্সিলর প্রার্থীরা রয়েছেন তারা এখানে এসে উপস্থিত হয়েছেন মহানগর নাট্যমঞ্চে এবং এরপরে রিটার্নিং অফিসার তার আসন গ্রহণ করেন এবং তারপর থেকে তিনি তার যে কার্যক্রম সেটি শুরু করেছেন। একটি বিষয় যায় যে আজকে আমরা যে মনোনয়নপত্র দাখিলের যে শেষ দিন সেদিন আমরা দেখেছিলাম যে অসংখ্য মেয়র প্রার্থীদের সাথে কিংবা কাউন্সিলর প্রার্থীদের সাথে অসংখ্য নেতাকর্মী এসেছিলেন। যদিও 5 জন নেতাকর্মী আসার যে একটি বিধি রয়েছে সেই নির্বাচনী নীতিমালা আচরণবিধি লঙ্ঘন করে
তারা অসংখ্য কর্মী নিয়ে প্রবেশ করেছিলেন, কিন্তু আজকে আমরা যেটা দেখেছি যে মূল যে প্রবেশ পথটি রয়েছে সেখান দিয়ে কোনো যানবাহন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীও মোটা সতর্ক অবস্থায় রয়েছে যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এছাড়া আজকে বিকাল 5টা পর্যন্ত চলবে এই কার্যক্রম এবং এরপরে যাদের মনোনয়নপত্র আজকে বাতিল ঘোষণা করা হচ্ছে তারা আবেদন করতে পারবেন যে কেন তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হলো। পরবর্তী 3 দিন এবং 9 তারিখে তাদের মনোনয়নপত্র প্রত্যাহারেরও একটি দিন রয়েছে এবং আগামী 10 তারিখে তাদের প্রতীক বরাদ্দ করা হবে। তো জায়েদ, এই ছিল মহানগর নাট্যমঞ্চ অর্থাৎ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নির্বাচন রিটার্নিং অফিসারের কার্যালয় রয়েছে এখান থেকে আমার কাছে সবশেষ তথ্য। সজল দাস এবং রামিম হাসান, আপনাদের কাছ থেকে জানছিলাম ঢাকার 2 সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র এবং কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের যে দ্বিতীয় দিন চলছে সেই বাছাইয়ের খবরাখবর। এই মুহূর্তে চট্টগ্রামের মুসলিম হলে আছেন আমাদের রিপোর্টার কমল দে। কমল, আপনার কাছে কি তথ্য আছে? কর্পোরেশন নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ের আজ দ্বিতীয় দিন। 41টি সাধারণ ওয়ার্ডের মধ্যে 23টি ওয়ার্ড এবং সংরক্ষিত 14টি ওয়ার্ডের মধ্যে 8টি ওয়ার্ডের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হচ্ছে। সকাল 9টা থেকে মনোনয়নপত্র বাছাই করছেন রিটার্নিং অফিসার মোহাম্মদ আব্দুল বাতেন। তবে এখন পর্যন্ত কিন্তু সবগুলো মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে, অর্থাৎ সবগুলোর মনোনয়নপত্র বৈধ, কারণ যেহেতু কোনো অসঙ্গতি ছিল না। এই বৈধতা অর্থাৎ এই বাছাই চলবে বিকেল 5টা পর্যন্ত। আপনি জানেন গতকাল সকাল 9টা থেকে শুরু হয়েছে মনোনয়নপত্র বাছাই। প্রথম দিন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র পদে 13টি পদের মধ্যে 12টিকে বৈধ বলে ঘোষণা করা হয়েছে এবং একটি বাতিল করা হয়েছে। এছাড়া আরো যে 18টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর আসনের যে প্রার্থীরা বাছাই করা হয়েছিল এর মধ্যে 127 জন ছিল, এর মধ্যে তারা 8 জনের প্রার্থীরা বাতিল ঘোষণা করেছে এবং সাধারণ 6টি ওয়ার্ড অর্থাৎ সংরক্ষিত মহিলা ওয়ার্ডের মধ্যে 6টি ওয়ার্ড থেকে 4 জনের প্রার্থীরা বাতিল করা হয়েছে অসঙ্গতির কারণে। তবে আজ সকাল 9টা থেকে মনোনয়নপত্র বাছাই শুরু হলো। মূলত যেটি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, যেহেতু প্রার্থী এবং প্রার্থীর প্রতিনিধি এখানে উপস্থিত রয়েছেন, তাদেরকে বারবার আচরণবিধি লঙ্ঘন না করার জন্য হুঁশিয়ারি উচ্চারণ করছেন রিটার্নিং অফিসার আব্দুল বাতেন। তিনি বলছেন সুনির্দিষ্ট কিছু নীতিমালা রয়েছে, আচরণবিধি রয়েছে এবং সকল প্রার্থী এবং তার প্রতিনিধি এবং তার কর্মী সমর্থকরা যেন সে আচরণবিধি মেনে চলে সেই ব্যাপারে তিনি দৃষ্টি আকর্ষণ করছেন। গতকাল থেকে শুরু হওয়া আজকের এই মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া আজ চলবে বিকেল 5টা পর্যন্ত। এরপর আগামীকাল চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করবে রিটার্নিং অফিসার। এরপর আগামী 10 এপ্রিল এসব প্রার্থীদেরকে 9 এপ্রিল তারা মনোনয়নপত্র পাওয়ার শেষ দিন এবং 10 এপ্রিল তাদেরকে প্রতীক বরাদ্দ দেবে এবং সেদিন থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। তবে নির্বাচন কমিশন থেকে একটি বলা হয়েছে 10 তারিখ থেকে আগে নীতিমালা থাকলো, এখন বলা হচ্ছে 7 তারিখ থেকে তারা 7 এপ্রিল থেকে এবার তারা প্রচারণা শুরু করতে পারবে। তবে 10 এপ্রিল মূলত তাদেরকে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। অর্থাৎ গতকাল এবং আজকের মনোনয়নপত্র বাছাই শেষে আগামীকাল সকাল 9টায় চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করবে নির্বাচন কমিশন। অর্থাৎ গত দুদিনের এখন পর্যন্ত বাছাই প্রক্রিয়ায় মাত্র 1 জন মেয়র প্রার্থী, 8 জন সাধারণ কাউন্সিলর এবং 4 জন সংরক্ষিত কাউন্সিলরের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। এই ছিল চট্টগ্রাম নির্বাচন কমিশনের সর্বশেষ। কমল, আপনি সেখানে থাকুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব। দর্শক, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র এবং কাউন্সিলর পদপ্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের দ্বিতীয় দিন চলছে। সেখানকার খবরাখবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার রামিম হাসান, সজল দাস এবং কমল দে। চলে যাচ্ছি পরের সংবাদে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত আজম নাসির এবং বিএনপি সমর্থিত এম মঞ্জুর আলম সহ 12 মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার। তথ্যে ত্রুটি থাকায় বাতিল করা হয়েছে 1 জনের মনোনয়নপত্র। এছাড়া কাউন্সিলর পদে 12 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। এর মধ্যে সাধারণ কাউন্সিলর পদে 8 জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে 4 জন রয়েছেন। গতকাল সকাল 10টায় শুরু হয়ে বিকেল 5টা পর্যন্ত চট্টগ্রামের মুসলিম হলে অস্থায়ী রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রথম দিনের মনোনয়নপত্র বাছাই করা হয়। মেয়র ছাড়াও 18টি সাধারণ কাউন্সিলর এবং 6টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদের মনোনয়নপত্র বাছাই করা হয়। আজ বাকি কাউন্সিলর এবং সংরক্ষিত কাউন্সিলর পদের মনোনয়নপত্র বাছাই করা হবে। এর আগে মেয়র পদে 13টি, 41টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে 288টি এবং 14টি সংরক্ষিত কাউন্সিলর পদে 71টি মনোনয়নপত্র জমা পড়ে। বাছাই শেষে আগামী 3 এপ্রিল চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। মেয়র পদে 13টি মনোনয়নপত্র বাছাই করে আমরা 12টি মনোনয়নপত্র বৈধ হিসেবে বিবেচিত হয়েছে এবং 1টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। যেই মনোনয়নপত্র বাতিল হয়েছে তিনি আয়কর রিটার্নের কপি বা রসিদের কপি, যেটি এবার ম্যান্ডেটরি ছিল, সেটি প্রদান করতে পারেননি এবং 6টি সংরক্ষিত ওয়ার্ড এবং 18টি সাধারণ ওয়ার্ডের মনোনয়নপত্র যেগুলো যথাযথভাবে পূরণ করেছে এবং প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে পেরেছে সেই মনোনয়নপত্রগুলি গৃহীত হয়েছে।
ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েন করা হবে কিনা সে বিষয়ে আগামী 19 এপ্রিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। গতকাল বিকেলে নির্বাচন কমিশনের সাংবাদিকদের কথা বলেন তিনি। এর আগে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনে সেনা মোতায়েন ও দলের কেন্দ্রীয় সহ সব কার্যালয় খুলে দেওয়ার দাবি জানায় বিএনপির একটি প্রতিনিধি দল। নির্ধারিত সময়ের আধ ঘন্টা আগেই নির্বাচন কমিশনে আসে বিএনপি স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহর নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল। প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তারা জানান, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে বিএনপির দেওয়া সুপারিশে ইতিবাচক সাড়া দিয়েছেন সিইসি। এক দল ইলেকশন করবে, তাদের অফিস খুলে সবকিছু করে, আর আমরা পারবো না, এটা হয় না। অর্থাৎ একটা নির্বাচন করতে গেলে যে লেভেল প্লেইং ফিল্ডের দরকার, তার অন্যতম হলো আমরা যাতে অবাধে এবং সুষ্ঠুভাবে রাজনৈতিক ক্রিয়াকাণ্ড করতে পারি। আমরা আর্মির কথা বলেছি, উনি বলেছেন আমার মিটিং আছে আগামী 19 তারিখে এই ব্যাপারে, তখন আমি এটা জেনে আপনাদেরকে বলবো। আমি বলবো জানার কিছু নাই, ইউ হ্যাভ দি পাওয়ার টু ডিক্টেট। এদিকে প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের জানান, পরিস্থিতি পর্যালোচনা করে সেনা মোতায়েনের বিষয়ে 19 এপ্রিল আইন শৃঙ্খলা কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। আইন মোতাবেক সুষ্ঠু নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন করার জন্য যে সমস্ত করণীয় জিনিস, আমরা প্রত্যেকটি জিনিস করব। ওনারা বলেছেন সেনা মোতায়েনের ব্যবস্থা ব্যাপারে অবশ্যই বলেছেন, ওই আগের কমিটিও বলেছিলেন, এমরাও বলেছেন। আমি ওনাদেরকে একই কথা বলেছি যে সেনা মোতায়েনের ব্যাপারে আমাদের একটা মিটিং আছে আইন শৃঙ্খলা বাহিনীর 19 তারিখে, সেই মিটিংয়ে আমরা পরিস্থিতি বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নেব। গ্রেফতার আতঙ্কে থাকা বিএনপি নেতাকর্মীদের প্রকাশ্যে প্রচারণা আর দলীয় কার্যালয়ে খুলে দেওয়ার ব্যাপারটি আইনি সিদ্ধান্তের উপরই নির্ভর করবেন বলে জানান সিইসি। আদালতের ব্যাপারে তো আমাদের কিছু করণীয়। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, সূর্যমুখী ফুল থেকে সহজেই তৈরি হচ্ছে ভোজ্য তেল। স্বল্প জমিতে অল্প পরিশ্রমে ফলন ভালো হওয়ায় চাষে ঝুঁকছেন বরগুনার চাষিরা। বেগম খালেদা জিয়া বিশ্বব্যাপী চলা জঙ্গিবাদ অনুসরণ করে চলেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বিকেলে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে তিনি কথা বলেন। এ সময় সংসদকে তিনি জানান, বিএনপি জামায়াতের সহিংসতায় 85 দিনে 130 জন নিহত হয়েছেন। জঙ্গি সন্ত্রাসীরা যে কর্মকাণ্ড করছে সেই একই কর্মকাণ্ড তিনি করছেন এবং তার আন্দোলনের সাথে জনসম্পৃক্ততা একেবারেই নেই। সাধারণ নির্বাচন নিয়ে অনেক দাবি করে তারপরে এই খুনোখুনি ধ্বংসাত্মক কার্যকলাপে তারা নেমেছে। এটা শুধু এই জানুয়ারি মাসে করেছে তা না, তারা 2013 সালে নির্বাচন ঠেকানোর নামে প্রায় 150-র উপর মানুষ তারা হত্যা করেছে, হাজার হাজার মানুষকে পঙ্গু করেছে, আক্রমণ করে পুড়িয়ে। তারপরেও আমি মনে করি যে তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে, তারা এখন সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী দিয়েছে। আর নির্বাচনে আসার পরে এখন যদি আবার পিছু হটার ছুতো খুঁজে লেভেল প্লেইং ফিল্ড এই সুর তোলে, তাহলে তাদের দৃষ্টিতে কোনটা কিভাবে লেভেল প্লেইং ফিল্ড হবে সেটাই তো বোধগম্য না। আমি তো মনে করি যে বর্তমানে ইলেকশন করবার জন্য যারাই প্রার্থী হচ্ছেন তাদের সকল সুযোগ রয়েছে। ইউরোপীয় অভিবাসী ছাড়া যুক্তরাজ্যে থাকা অন্যান্য দেশের অভিবাসীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা সুবিধা বন্ধ করছে দেশটির সরকার। আগামী 6 এপ্রিল থেকে কার্যকর হতে যাচ্ছে এই নিয়ম। বাধ্যতামূলক এই ফি আরোপে দেশটিতে থাকা বাংলাদেশি শিক্ষার্থী সহ অভিবাসীদের মধ্যে দেখা দিয়েছে নেতিবাচক প্রতিক্রিয়া। লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। অভিবাসীদের স্বপ্নের শহর ব্রিটেনে অইউরোপীয়দের জন্য একে একে বন্ধ হচ্ছে সকল সুযোগ সুবিধা। বিশেষ করে স্বাস্থ্যসেবার মতো বিষয়ে অইউরোপীয়দের জন্য বাধ্যতামূলক ফি নির্ধারণের বিষয়টিকে ব্রিটিশ সরকারের বৈষম্যমূলক আচরণ বলে মনে করছেন অনেকে। একই অ্যাপ্লিকেশন যখন ইউরোপিয়ান সিটিজেন যারা আছে তারা যখন করে, তাদের ফি নেওয়া হয় নামমাত্র, ইভেন সামটাইম 55 পাউন্ড অনলি। আমাদের ক্ষেত্রে বিশেষ করে ওভারসিজ যারা ইমিগ্রেট, তাদের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন বেসিসে এটা
1,000 পাউন্ডেরও বেশি তারা চার্জ করে। রিসেন্টলি তারা যেটা ইন্ট্রোডিউস করতে যাচ্ছে স্টুডেন্টদের এবং মাইগ্রেন্টদের 200 পাউন্ড এবং 150 পাউন্ড মেডিকেলের সারচার্জ হিসেবে, আমি সেটা মনে করি এটা খুবই বৈষম্যমূলক একটা আচরণ। জীবনযাত্রার খরচ বৃদ্ধি, একের পর এক ইমিগ্রেশন নীতিমালা পরিবর্তনের পাশাপাশি নতুন করে চিকিৎসা ফি আরোপ করায় বিপাকে পড়েছেন দেশটিতে থাকা বাংলাদেশি শিক্ষার্থীরা। এই দেশে ইমিগ্রান্টরা খুবই কষ্টের মধ্যে আছে, বিভিন্নভাবে তাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে ইমিগ্রান্ট প্রবলেমগুলো। এর মধ্যে 200 পাউন্ড ইমিগ্রান্টের জন্য যেটা এক্সট্রা ফি, এটা আসলে এক দৃষ্টিতে আমি মনে করি হিউম্যান রাইটস বিরোধী। স্টুডেন্টরা আমরা এমনিতেই অনেক সমস্যার সম্মুখীন এখানে, তার উপর 150 পাউন্ড করে পার ইয়ার পে করা ব্রিটেনের মতো জায়গা আসলে অসম্ভব। আমি গত 5 বছরও যাই নেই এনএসএসে কোনো চিকিৎসার জন্য বা যাওয়ার তেমন প্রয়োজন পড়ে না, আমরা নর্মালি ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আসি। সো এই এক্সট্রা কস্টটা আসলে না করলেই পারতো তারা। এ ধরনের উদ্যোগ বিদেশি শিক্ষার্থীদের ব্রিটেন বিমুখ করতে পারে বলে অভিমত বিশ্লেষকদের। দেশটির অর্থনীতিতে এর ক্ষতিকর প্রভাব পড়বে বলেও মন্তব্য করেন অনেকে। লন্ডনের মতো জায়গায় যেখানে আপনার লিভিং কস্ট বাড়তেছে, আপনার অন্যান্য এক্সপেন্স বাড়তেছে, যেখানে ট্যাক্স বাড়তেছে, এভরিথিং যেখানে ইনক্রিজিং, সেখানে এক্সট্রা 200 পাউন্ড ব্যয় করা প্রত্যেকটা ইমিগ্রেন্টের জন্য খুবই হার্ড, স্পেশালি ফর দ্য স্টুডেন্ট ইট উইল বি ভেরি বার্ডেন। সো যদি ব্রিটিশ গভর্নমেন্ট এভাবে কন্টিনিউ করতে থাকে তাহলে আলটিমেটলি তারা আসলে ফরেন স্টুডেন্ট, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট লুজ করবে। বৈষম্যমূলক ফি আরোপ না করে দেশটিতে থাকা অভিবাসীদের জনশক্তিতে রূপান্তর ব্রিটিশ সরকার ও অভিবাসী উভয়ের জন্যই মঙ্গলজনক বলে মনে করছেন অভিবাসীরা। সময় সংবাদ, লন্ডন। রাজশাহীতে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে তামান্না রহমান নামে এক প্রশিক্ষণার্থী পাইলট নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন এক প্রশিক্ষক। গতকাল দুপুর 2:30টার দিকে শাহ মখদুম বিমানবন্দরের রানওয়েতে এই দুর্ঘটনা ঘটে। আহত প্রশিক্ষক পাইলট লেফটেন্যান্ট কর্নেল সাইদ কামালকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। রাজশাহী থেকে আরো জানাচ্ছেন সাইফুর রহমান রকি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে বুধবার দুপুর 2টার দিকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের রানওয়ে চত্বরে হঠাৎ বিকট শব্দ শুনতে পায় স্থানীয়রা। এরপর তারা বিমানবন্দরে ঢুকলে একটি বিমানকে বিধ্বস্ত অবস্থায় আগুন জ্বলতে দেখে। পরে সেই বিমান থেকে আহত পাইলট লেফটেন্যান্ট কর্নেল সাইদ কামালকে জীবিত উদ্ধার করলেও প্রশিক্ষণার্থী তামান্না রহমান নিহত হয়। পরে গুরুতর দগ্ধ অবস্থায় সাইদকে রাজশাহীর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। যখনই ধরেন ওখানে পড়েছে শব্দ হয়েছে তখন আমি কিন্তু বাড়ি থেকে 5 ঢুকে দৌড়ে যাচ্ছি, তখন ওই পুরুষ পাইলটটা ধরুন আগুন ধরে গেছে সকিয়া করছে, আর মহিলা কিন্তু আমাকে ডাকছে আগুন ধরে গেছে। আসার পরে এখানে পানি দিতে আর করতে 25 মিনিট সময়, এর ভিতরে ভাই মহিলাটা মারা গেছে। পরে আহত পাইলট সাইদের শারীরিক অবস্থার অবনতি হলে বিকেল 4:30টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। বিমানবন্দর সংশ্লিষ্টরা জানিয়েছে প্রশিক্ষণ বিমানটির ইঞ্জিনে আগুন ধরে যাওয়ায় রানওয়েতে নেমে সেটি ছিটকে পড়ে। বাংলাদেশ ফ্লাইং ক্লাব না উড়ন্ত অবস্থায় ছিল, ভাই দেখতেছেন তো একজন ছিল, দুইজন ছিল, একজন মারা গেছে, একজন ওয়ান্ডেড মেডিকেলে। নিহত পাইলট তামান্নার বাড়ি রাজধানীর নিকুঞ্জ 2 এলাকায়। এ ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছেন সিআইডির একটি টিম। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় এখন পর্যন্ত এক শিশুসহ 3 জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অন্তত 15 জন নিখোঁজ রয়েছেন। পুলিশ জানায় সকালে নদীর মোল্লাকান্দিতে ভাসমান অবস্থায় 3 বছরের শিশু মুনিয়ার লাশ উদ্ধার করে কোস্টগার্ড। একই জায়গা থেকে আরও একটি লাশ উদ্ধার করা হয়। এছাড়া গতকাল রাতেও একটি লাশ পাওয়া যায়। ঘটনার পর থেকে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযানে কাজ করছেন। গতকাল রাত 8টার দিকে কুমিল্লার দাউদকান্দি সেতু এলাকার বাউশিয়ার লঞ্চঘাট থেকে যাত্রীবাহী ট্রলারটি চাঁদপুরের বেলতলির একটি মেলায় যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রলারের সঙ্গে ধাক্কা লাগলে এটি ডুবে যায়। এ সময় ট্রলারের অধিকাংশ যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও এখনও অন্তত 15 জন নিখোঁজ রয়েছেন। ওই ট্রলারে প্রায় 70 জনের মতো যাত্রী ছিল বলে ধারণা করছে পুলিশ। আবারও সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গ। নির্বাচিত জনপ্রতিনিধির তদারকির অভাবে পানি সংকট, সড়কবাতি না থাকা, কারখানার শব্দদূষণ এবং মাদকের আখড়া সহ নানা সমস্যায় জর্জরিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পাহাড়তলী উত্তর কাটরলী ওয়ার্ড। দীর্ঘদিন ধরে অনেকটা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত এই 3টি ওয়ার্ডের মানুষ। নূরজামাল আতিকের ক্যামেরায় নগরীর 9, 10 ও 13 নম্বর ওয়ার্ডের বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। 6 বর্গমাইল এলাকায় 2.5 লাখ মানুষের বাস চট্টগ্রামের 9 নম্বর পাহাড়তলী ওয়ার্ডে। এর মধ্যে বাঙালি ও বিহারিদের সমন্বয়ে গড়ে ওঠা
অসংখ্য বস্তিতে থাকেন প্রায় 1 লক্ষ লোক। মূলত এখানকার মানুষ সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। বস্তিগুলোতে পানি ও বিদ্যুৎ সংকট চরমে। এলাকাবাসীর অভিযোগ, নির্বাচিত কাউন্সিলরের কোনো কার্যক্রম চোখে পড়ে না তাদের। প্রতি মাসে পানি কিনে 200 থেকে 250 টাকা বিল দিই, তারপর আমরা পানি পাচ্ছি না। আমরা একটা গরিবের ঘর থেকে মনে করেন 400 টাকা, 300 টাকা, 500 টাকা এইভাবে বিল নিতেছে। সন্ধ্যার সময় বাসায় বসে একটু পড়বে, কিন্তু কোন জিনিসটা পোলাপানে পড়তে পারে না, কেন? কারেন্ট থাকে না, গরম। অন্যদিকে উত্তর পাহাড়তলির 13 নং ওয়ার্ডটি পাহাড়ি ও বস্তি এলাকা নিয়ে গড়ে উঠেছে। এখানে পাহাড়ে বসবাসকারী ঝুঁকিপূর্ণ মানুষের সংখ্যা অনেক বেশি। পাশাপাশি মাদকের আখড়া বলে অভিযোগ রয়েছে এলাকাবাসীর। আর শিল্প এলাকা হওয়ায় অতিরিক্ত শব্দ দূষণ এখানে একটি বড় সমস্যা। গ্রাইন্ডিং মেশিনের শব্দ, লেদ মেশিনের শব্দ, এই শব্দটা প্রচুর থাকে, সকাল থেকে শুরু হয় রাত পর্যন্ত। এখানে প্রায় সময় কিন্তু দুর্ঘটনা ঘটে জাস্ট আলোর জন্য। উত্তর কাট্টলী ওয়ার্ডে রয়েছে আন্তর্জাতিক মানের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। এখানকার প্রধান সমস্যা জলাবদ্ধতা। নালা নর্দমা পরিষ্কার না করার কারণে সামান্য বৃষ্টিতেই পানির নিচে তলিয়ে যায় পুরো এলাকা। পাহাড়ে পানি আইসা বালি আইসা এখানে বড় হয়ে গেছে, যার কারণে আমাদের এখানে জলবদ্ধ প্রায় 3 ফুট হয়। বৃষ্টি হলে পানি হয়ে যায়, আমরা চলাফেরা করতে পারি না রাস্তায়। ওয়ার্ডগুলোর বিভিন্ন সমস্যার কথা স্বীকার করে আগামীতে নির্বাচিত হলে সমাধানের প্রতিশ্রুতি দিলেন বর্তমান জনপ্রতিনিধিরা। জলাবদ্ধতা নিরসনের জন্য ড্রেনেজ ব্যবস্থা উন্নত করতে হবে। আগামীবার নির্বাচিত হলে এই যে কাজগুলো আমার অসমাপ্ত, এই অল্প সময়ের মধ্যে যে কাজগুলো সমাপ্ত করতে পারিনি, সেই কাজগুলো আগামী দিনে অবশ্যই সমাপ্ত হবে। এবং এদিকে এলাকাবাসীর অভিযোগের ব্যাপারে 9 নং পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলরের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। সৌর বিদ্যুতের আলোয় আলোকিত হচ্ছে রাজশাহী মহানগরীর অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান। এই সুবিধা থাকায় লোডশেডিং হলেও প্রয়োজনীয় কাজ করতে পারছেন শিক্ষক শিক্ষার্থীরা। এদিকে শিক্ষক শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আগামীতে প্রতিটি ক্লাস সৌর বিদ্যুতের আওতায় আনতে কাজ করার কথা জানালেন স্থানীয় জনপ্রতিনিধিরা। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে আরো জানাচ্ছেন সাইফুর রহমান রকি। রাজশাহীতে অর্ধশতের বেশি শিক্ষা প্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হয়েছে। বিদ্যুতের উপর চাপ কমাতে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণের আওতায় এই প্রকল্পটি হাতে নিয়েছে সরকার। আগে লোডশেডিং এর কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় কাজ বন্ধ থাকলেও সৌর বিদ্যুতের কল্যাণে কম্পিউটার, ফ্যান ও লাইট জ্বলায় সেই দুরবস্থার মুক্তি মিলেছে। এতে উপকৃত হচ্ছেন শিক্ষক শিক্ষার্থী উভয়ই। সৌর বিদ্যুৎ দেওয়াতে আমরা যে কোনো কাজ আমরা কম্পিউটারে করতে পারছি, একটা কম্পিউটার চলতেছে, সঙ্গে সঙ্গে ফ্যানও ঘুরতেছে। তবে এখনো প্রতিটি ক্লাসে সৌর বিদ্যুতের সুবিধা পাচ্ছেন না শিক্ষক ও শিক্ষার্থীরা। তাই দ্রুত ক্লাসগুলোতে সোলার প্যানেল বসানোর দাবি জানিয়েছেন তারা। বিদ্যুৎ চলে গেলে দেখা যায় আমাদের পড়তে সমস্যা হয়, তখন লাইটটা, সোলার প্যানেলের কারণে লাইটটা জ্বালিয়ে দিলে আমরা পড়াটা সুন্দরভাবে দেখতে পাই, পড়তে পারি। ক্লাস পর্যায়ে যদি সোলার প্যানেলটা থাকতো তাহলে আর এই অসুবিধাটা হতো না। আমরা যেন আরো ভালো করে পড়াশোনা করতে পারি, সেজন্য সৌর বিদ্যুতের অনেক দরকার। আগামীতে প্রতিটি ক্লাস পর্যায়ে এ সেবা পৌঁছে দিতে পরিকল্পনার কথা জানান স্থানীয় সংসদ সদস্য। প্রতিটি ক্লাস পর্যায়ে আমরা এটা নিতে পারি কিনা সেটাও আমরা চিন্তা ভাবনা করছি। আমরা যদি সরকারের কাছ থেকে আশা করি সমর্থন পাবো, যদি পাই তাহলে আমরা এই ফাঁকগুলো আমরা পূরণ করব। নগরীর এসব শিক্ষা প্রতিষ্ঠানে সোলার প্যানেল বসাতে খরচ হয়েছে প্রায় 36 লাখ টাকা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। বরগুনায় দিন দিন বাড়ছে সূর্যমুখীর চাষ। কম জমিতে অল্প পরিশ্রমে অন্য ফসলের তুলনায় বেশি লাভ হওয়ায় সূর্যমুখী চাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষকরা। আর কৃষি বিভাগ বলছে আশানুরূপ ফলন পাওয়ায় ও খুব সহজে সূর্যমুখী থেকে ভোজ্য তেল তৈরি করতে পারায় চাষিরা এই চাষের দিকে ঝুঁকছেন। এম এ আজিমের পাঠানো তথ্য ও এস এম সিফাতের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। একসময় রবি মৌসুমে কৃষি জমিতে কোনো চাষাবাদ করত না বরগুনার কৃষকেরা। তবে বর্তমানে এখানকার কৃষি জমিগুলোতে দেখা মিলছে খণ্ড খণ্ড সূর্যমুখী ক্ষেতের। চাষাবাদের 100 দিনের মধ্যে সূর্যমুখীর বীজই পরিপক্ক হয় এবং আবাদকালে মাত্র 2 বার সেচ দিতে হয়। স্বল্প শ্রমে বেশি ফলন হয়, বেশি লাভবান হচ্ছেন কৃষক। আবার অনেকেই সূর্যমুখীর বীজ থেকে তৈরি করছেন ভেজাল মুক্ত ভোজ্য তেল, যা দিয়ে পরিবারের সারা বছরের চাহিদা পূরণ করে আয় করছেন বাড়তি টাকা। ফলন ভালোই হইবে, এতে এবার তো দেখা যায় যে লাভ ভালোই আছে। ফলনও ভালো, তাছাড়া চাষবাসও সব দিক দিয়ে মানে হাসির সব দিক দিয়ে ভালো। বাজার থেকে তৈল কিনলে অনেক ভেজাল পাওয়া যায়, সেই করে আমরা নিজেরা তৈরি করি, নিজেরা খাই অথবা বিক্রিও করি। এদিকে জেলার কৃষি বিভাগ বলছে তাদের সহায়তায় আগামীতে আরো বাড়বে সূর্যমুখীর আবাদ। সূর্যমুখীর ফুল আসা আরম্ভ হয়েছে এবং অনেক বড় বড় ফুল, এবং আমরা আশা করি যে
অন্যান্য ফসলের তুলনায় সূর্যমুখী চাষ করে চাষিরা বেশি লাভবান হবে এবং আগামী বছর অনেক চাষি আরো বেশি ব্যাপকভাবে আবাদ করবে। জেলায় এবছর ১০৪০ হেক্টর জমিতে সূর্যমুখীর আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় ১০৪০ হেক্টর বেশি। সময় সংবাদ, বরগুনা। প্রায় 4 মাস বন্ধ থাকার পর 4 এপ্রিল থেকে শুরু হচ্ছে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্লাস। গত সন্ধ্যায় সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক সভা সমাবেশ নিষিদ্ধ ও বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ক্লাস পরীক্ষায় অংশ নেওয়া সহ 10টি শর্তের ভিত্তিতে আগামী শুক্রবার সকাল 9:30টায় সব আবাসিক হল খুলে দেওয়ার ঘোষণা দেওয়া হয়। 4 এপ্রিল থেকে যথারীতি ক্লাস ও পরীক্ষা নেওয়া হবে। বাস চাপায় ছাত্র নিহতের ঘটনায় গত বছরের 1 ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে। 3 এপ্রিল আমরা হলগুলো খুলে দেওয়ার ব্যবস্থা নিয়েছি সকাল 9:30 থেকে। অন্যদিকে তারপর দিন 4 তারিখ অর্থাৎ শনিবার সেটি আমরা বিশ্ববিদ্যালয়ে খুলে দিচ্ছি ক্লাস এবং পরীক্ষার জন্য। দেশের বাইরের খবর। ব্রিটেনে পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় মাঠে নেমেছেন প্রার্থীরা। বুধবার কুইন মেরি ইউনিভার্সিটির পিপলস হলে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন ব্রিটিশ পার্লামেন্টের প্রথম ও একমাত্র বাংলাদেশি এমপি এবং বেথনাল গ্রিনবো আসনের প্রার্থী রোশনারা আলী। সেখানে প্রধান অতিথি ছিলেন লেবার পার্টির সাবেক শীর্ষ নেতা নীল গর্ডন কিনক। তিনি বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে সার্বিক শিক্ষা, স্বাস্থ্য, আবাসন সমস্যার উন্নয়নে আগামী নির্বাচনে রোশনারা সহ লেবার পার্টির সকল প্রার্থীকে নির্বাচিত করার আহ্বান জানান। এরপর রোশনারা আলী তার বক্তব্যে বলেন, টরি সরকারের ক্ষমতায়নে টাওয়ার হ্যামলেটসে যে দারিদ্রতার সৃষ্টি হয়েছে তা কনজারভেটিভ পার্টি আবার ক্ষমতা এলে আরও বাড়বে। নির্বাচনী প্রচারণায় তিনি 2010 সালে নির্বাচিত হওয়ার পর নিজের অবদানের কথা আবারও সবাইকে স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, এলাকায় জিপি সার্জারি ও ফায়ার সার্ভিস বন্ধের সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে অটল ছিলেন তিনি। আবারও নির্বাচিত হলে এইসব সুবিধা অব্যাহত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। ব্রিটেনকে বাঁচাতে এখন লেবার পার্টির আর কোনো বিকল্প নেই, কারণ বিগত সরকার কেবল বাজেট কমিয়ে জনগণের সুযোগ সুবিধা কমানোর জন্যই কাজ করেছে। তারা আবার ক্ষমতায় এলে এর চেয়ে বেশি কিছুই করবে না। তাই আমি বলবো, আপনারা লেবার পার্টির প্রার্থীদের নির্বাচিত করুন। তাদের আপনাদের জন্য কাজ করার জন্য, আপনাদের কথা বলার জন্য সুযোগ করে দিন। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, বাংলাদেশ ভারত সম্পর্ক উন্নয়নে স্থল সীমান্ত চুক্তি ছাড়াও সীমান্ত সন্ত্রাস বন্ধে দুই দেশের মধ্যে বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এছাড়া ছিটমহল চুক্তি এবং ভারতের সংসদে উচ্চ ও নিম্ন কক্ষে পাশ হওয়ার অপেক্ষায় রয়েছে। গতকাল তিনি ছিটমহল সহ পশ্চিমবঙ্গে ভারত বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা পরিদর্শন করেন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন তিনি। সীমান্ত এলাকা ঘুরে বিএসএফ এর কাজে সন্তোষ প্রকাশ করেন তিনি। পরে সাংবাদিকদের জানান, ভারত বাংলাদেশ বিদ্যমান সমস্যার সমাধানে দুদেশের পক্ষ থেকেই নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। ইন্ডো বাংলাদেশ বর্ডার কে ভারত বাংলাদেশ সীমান্ত চুক্তি বাস্তবায়ন ও সন্ত্রাসবাদ প্রতিরোধ করার জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। এ ব্যাপারে প্রয়োজনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলব। রাশিয়ার ওখোৎস্ক সাগরে ট্রলার ডুবির ঘটনায় এখন পর্যন্ত 54 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উদ্ধারকারীরা 63 জনকে জীবিত উদ্ধার করলেও এখনও নিখোঁজ রয়েছেন অন্তত 15 জন। বৃহস্পতিবার প্রায় 130 জন যাত্রী নিয়ে ট্রলারটি কামাচাতকা থেকে যাত্রা শুরু করে। মাঝপথে ইঞ্জিন রুমে পানি ঢুকে যাওয়ায় 15 মিনিটের মাথায় ট্রলারটি ডুবে যায়। এ সময় পানির তাপমাত্রা 0 ডিগ্রি থাকায় বেশিরভাগ মানুষ প্রচণ্ড ঠান্ডায় মারা যান বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। এরই মধ্যে উদ্ধার কাজে মাঠে নেমেছে 26টি জাহাজ। ট্রলারের আরোহীদের বেশিরভাগ রুশ নাগরিক হলেও 54 জন বিদেশি নাগরিক ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ট্রলার ডুবির প্রকৃত কারণ এখনও জানা না গেলেও বরফের সাথে ধাক্কা লেগে ইঞ্জিনের কম্পার্টমেন্ট ফেটে গিয়ে তাতে পানি ঢুকেছে বলে ধারণা করা হচ্ছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। হরতাল অবরোধের কারণে বিনিয়োগ কমায় বাণিজ্যিক ব্যাংকে বাড়ছে অলস অর্থের পরিমাণ। কম সুদে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ঋণ বাড়ানোর তাগিদ অর্থনীতিবিদদের। আইন থাকলেও সাধারণ স্কুলে ভর্তি হতে পারছে না অটিস্টিক শিশুরা। ব্যাহত হচ্ছে তাদের জীবনযাপন। বেকারত্ব ঘোচাতে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি।
বিএনপি জামায়াতের সহিংসতায় 85 দিনে 130 জন নিহত। বিশ্বব্যাপী চলা জঙ্গিবাদ অনুসরণ করে চলেছেন বেগম জিয়া, সংসদে প্রধানমন্ত্রী। সাইদ খোকন, মির্জা আব্বাস, আনিসুল হক, নাসির মঞ্জুরের মনোনয়ন বৈধ ঘোষণা। বাদ পড়লেন মিন্টু, পিন্টু। বিএনপির সেনা মোতায়েনের দাবি, বিবেচনার আশ্বাস সিইসির। এবং ইউরোপীয় অভিবাসীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা বন্ধের সিদ্ধান্ত যুক্তরাজ্য সরকারের। গুনতে হবে বাড়তি ফি, অভিবাসী বাংলাদেশিদের নেতিবাচক প্রতিক্রিয়া। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।